যদি শোনা যায় তাহলে কমেন্ট করে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা লাইভটা ঠিকঠাক। আন্দোলন নিয়ে কিছু কথা বলার জন্য লাইভে এলাম, যদি শোনা যায় একটু কমেন্ট করে জানাবেন। একটু কেউ একজন কমেন্ট করুন শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা বলছি যে আপনারা সবাই জানেন যে আগামীকাল আমাদের বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং সেই ডাক দেওয়ার যে জমায়েতটা সেটা আমাদের করুণাময়ী মেট্রো স্টেশন, ওখানে জমায়েত হবে এবং ওখান থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল হবে এবং তারপর লাগাতার জমায়েত হবে। এটা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন, কিন্তু যে জিনিসটা জানেন না সেটা নিয়ে আমরা বলছি বা আমি বলছি। বিষয়টা হলো আমাদের এই সিদ্ধান্তটা বিকাশ ভবন কেন। আপনারা দেখেছেন যে দুদিন আগে থেকে বা একদিন আগে থেকে আমরা বিভিন্ন রকমভাবে এখানে মিছিল হবে বলে একবার পোস্ট করেছি, তারপর একটা লং মার্চ হবে বলে পোস্ট করেছি, একবার শিয়ালদা থেকে ধর্মতলা লং মার্চ। তো এইভাবে আমাদের সিদ্ধান্ত কিন্তু বারবার বদল করতে হয়েছে। তো আপনারা যারা সাধারণ পিটিশনাররা যারা আছেন তাদের মধ্যে মানে এই ভাবনাটা বা এই চিন্তাটা আসা স্বাভাবিক যে এনারা কেউ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছেন না। একবার এখান থেকে বলছে এখানে মিছিল হবে, একবার ওখানে মিছিল হবে, এই হবে, এইভাবে বিভিন্ন রকমভাবে আপনাদের মধ্যে থেকে একটা বার্তা উঠে আসছে এবং আপনাদের জায়গায় যদি আমিও থাকতাম তাহলে এই একই বার্তা বা একই চিন্তা ভাবনা আমাদের মধ্যেও আসতো, নো ডাউট। কিন্তু দেখুন, আমাদের এই যে সংগঠন এটা কিন্তু কোনো মানে একক মস্তিষ্কে চলে না। আমাদের এই সংগঠনে কিন্তু বিভিন্ন জেলার পিটিশনাররা আছেন এবং বিভিন্ন জেলার পিটিশনাররা তার মানে কোর কমিটির মেম্বাররা যারা আছেন তাদের সাথে পিটিশনারদের যেমন বিভিন্ন সাক্ষাৎ হয় এবং তারা পিটিশনারদের যে সমস্যা সেটা কোর কমিটিতে এসে বলেন এবং সেইভাবে একটা আলোচনা হয়। তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার চিন্তাভাবনাটা বা আলোচনার পরিধিটা সবসময় এটা হওয়া উচিত যে সবাই আলোচনা করে সমস্ত পক্ষ মতামত দিয়ে আলোচনা করে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া। এবার আমরা দেখলাম বিভিন্ন রকমভাবে যখন একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তের উপরে কিছু সমস্যা এসে যাচ্ছে, তারপরে যখন আরেকটা লং মার্চের সিদ্ধান্ত নেওয়া হলো তার উপরেও দেখলাম কিছু সমস্যা এসে যাচ্ছে এবং শেষে আমরা বিকাশ ভবন অভিযানের ডাক দিলাম। এবার বিভিন্ন পিটিশনারদের মধ্যে এই চিন্তাটা আসা স্বাভাবিক যে কেন শুধু বিকাশ ভবন, কেন বিকাশ ভবনে আমরা কি এখনো বড় কিছু করার চেষ্টা করছি না কেন, বা আমরা কোনো ধ্বংসাত্মক কিছু করার চেষ্টা করছি না কেন, আমাদের তো সব শেষ হতে চলেছে। এই চিন্তাটা কিন্তু আপনাদের মধ্যে যেমন আছে সেই রকম আমাদের মধ্যেও আছে। তাই এটা আপনাদেরকে ভাবতে হবে যে যখনই একটা সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে তো তার মানে কোথাও না কোথাও সেই সিদ্ধান্তটার কিছু ড্রব্যাক আছে, কিছু নেগেটিভ দিক আছে, তার জন্য আমরা সিদ্ধান্তটা পরিবর্তন করছি এবং সেই নেগেটিভ দিকগুলো থাকার ফলে আরও বড় কোনো ধরনের সমস্যা হতে পারে এবং সেই সমস্যাটা আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন না। সেই সমস্যাটা যদি হয় তখন সামনের সারির যারা আছে তাদের উপরে একটা খাড়া নেমে আসতে পারে এবং আলটিমেটলি আমাদের যে এই দিল্লি যাওয়া বা আমাদের যে কেস ম্যাটারটা দেখা সেটার উপরে প্রভাব পড়তে পারে। আসল লড়াইটা তো কোর্টের লড়াই, কোর্ট থেকে জিতে আসতে হবে। তাই এই সমস্যাটা যাতে আপাতত না হয় সেটার জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি বিকাশ ভবন অভিযান এবং বিকাশ ভবন গিয়ে ওখানে টানা আমাদের ধর্ণা কর্মসূচি চলবে। বিকাশ ভবন গিয়ে আমাদের টানা ধর্ণা কর্মসূচি চলবে। কেউ যেন ভাববেন না যে আমরা গেলাম, মিছিল করলাম, সন্ধ্যাবেলা 6টা বাজলো আবার আমরা চলে এলাম। এই চিন্তাধারাটা কিন্তু একদমই কেউই নেবেন না। কারণ দেখুন, যখনই আপনার যখন মাস থাকবে, আপনার যখন বিশাল সংখ্যক লোকবল থাকবে, তখন কিন্তু প্রশাসন পিছু হটতে বাধ্য। যেটা আমরা গত 21 তারিখ দেখেছি যে 21 তারিখে আমরা যখন
আচার্য সদন ঘিরে ধরে রেখেছিলাম, তখন কিন্তু প্রশাসন কিন্তু বারবার তাদের লোকবল বাড়াচ্ছিল, কিন্তু আমরা ট্যাকটিক্যালি সেগুলো মানে আমরা ট্যাকেল করেছি এবং আমাদের লোকবলটা ছিল বলে, এবং এর কিন্তু পুরো কৃতিত্বটাই আপনারা পুরো, আমি দেখেছি এমন এমন জন স্যার ম্যাডামরা যারা সারা রাত দাঁড়িয়েছিলেন, সারা রাত একটুও বসেননি, তারা ওই ব্যারিকেড ধরে ওই বাঁশ ধরে দাঁড়িয়েছিলেন। আমার তাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। কিন্তু এমন অনেকজনকে দেখেছি যাদেরকে ডাকতে গেলে তারা পিছনের লাইনে আছে, যাদেরকে ডাকলে তারা আসছে না। আমরা কিন্তু এটা করলে হবে না স্যার ম্যাডাম, এই লড়াইটা আমাদের সবার লড়াই, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আর আপনারা এক কাজ করুন, কালকে যারা আসবেন তারা ছাতা নিয়ে আসবেন এবং বসার জায়গা, বেড কভার, এই জাতীয় জিনিস এবং চার্জার, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, এই জাতীয় জিনিস কিন্তু নিয়ে আসবেন। কারণ লড়াইটা কালকের লড়াই নয়, এখন থেকে লড়াইটা কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। এই রাস্তার আন্দোলনটাকেই যদি আমরা সফলভাবে না করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক নেগেটিভ দিক থাকবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা আসুন এবং এসে থাকার চেষ্টা করুন, থাকার মানসিকতা নিয়ে আসুন। ভাবুন যে কমপক্ষে একটা মাস আমরা রাস্তায় থাকব। এই একটা মাস রাস্তায় থাকলে আপনি আগামী 60 বছর পর্যন্ত আপনার চাকরি জীবনের বাড়িতে কাটাতে পারবেন। এই চিন্তা ভাবনাটা নিয়ে আসুন, যাতে আমাদের আগামী দিনটা আরো আনন্দদায়ক হয়, আগামী দিনটা আরো সুখের হয়। এখন আমার কিছু পরিচিত জন বলছিলেন যে বিকাশ ভবন গিয়ে কি হবে, ওখানে গিয়ে কি হবে, একটা লং মার্চ করলে হয়। দেখুন, আমরা সব রকম প্ল্যান রেখেছি, কিন্তু সেই প্ল্যানগুলো এক্সিকিউট করতে কিছু সমস্যা ফেস হচ্ছে, তাই আমরা সেই প্ল্যানটাকে সরিয়ে এই প্ল্যানটাকে করলাম। এবার আপনাদের আপনাদের মধ্যে এই ভাবনাটা আসতেই পারে যে কেন হঠাৎ করে বিকাশ ভবন অভিযান, বিকাশ ভবনে কি লাভ আছে। দেখুন, আন্দোলন পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি আওয়াজ তুলুন না কেন, সেই আওয়াজ তোলার যে ইন্টেন্সিটিটা, সেই আওয়াজের ইন্টেন্সিটিটা যদি তীব্র হয়, সেই আওয়াজের ইন্টেন্সিটিটা যদি বেশি হয়, তাহলে কিন্তু সেই আওয়াজ ছড়িয়ে যেতে বাধ্য। এটা খেয়াল রাখবেন আপনারা। কিন্তু আমরা গেলাম, 10টা 5টা ডিউটি করলাম, তারপরে কিছুজন চলে এলো, একবার হাফ হয়ে গেল, তারপরের দিন আরো হাফের হাফ হয়ে গেল। এইভাবে হলে কিন্তু এই আন্দোলন সার্থক হবে না। দেখুন, আন্দোলনটা একদিনে গিয়ে বিরাট কিছু মারামারি, বিরাট কিছু লম্পঝম্প করে আমরা চলে এলাম, সেই ব্যাপারটা নয়। কিন্তু আন্দোলনটা এখানে ধৈর্যের, আন্দোলনটা এখানে কতটা সহ্যশীল হয়ে, কতটা সহনশীল হয়ে আমরা রাস্তায় মাটি কামড়ে পড়ে থাকতে পারছি, এটাই হচ্ছে আন্দোলন। এই আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করার দায়িত্ব কিন্তু আপনার। একজন কেউ আন্দোলনে ডাক দিল, সামনে এসে বলল, একজন কেউ ভিডিও করলো, সেটাই কিন্তু আন্দোলনের সার্থকতা নয়, সেটাই কিন্তু আন্দোলনের সফলতা নয়। এই লড়াইটা সম্পূর্ণ আপনার লড়াই আপনাকে লড়তে হবে। কেউ হয়তো ভাবছেন যে আমার একটু সমস্যা আছে, যাব না, কালকে বৃষ্টি হয় কি না দেখা যাক। এই ধরনের চিন্তা ভাবনাটা একটু দূরে সরিয়ে রাখুন প্লিজ স্যার ম্যাডামরা। আপনি নিজে আসছেন না মানে আপনার জায়গাটা ফাঁকা থাকছে, এইটা খেয়াল করুন যে আপনি যাচ্ছেন না মানে আপনার জায়গাটা ফাঁকা থাকছে। যদি আপনি আসতেন তাহলে ওই আন্দোলনটা আরও ভরে উঠত, ওই জায়গাটা আরও ভরে উঠত আপনার জন্য। আপনি আসছেন না বলে ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ আপনার দেখে আরও অনেকে মোটিভেট হবে যে না, তাহলে তো যাওয়াই যায় যদি আন্দোলনে আপনি আসেন। আর যদি পিছনে থাকেন যে তাহলে আমারও গিয়ে কোনো লাভ হবে না। তাই কোনো একজন ডাক্তারবাবু আরজিকর আন্দোলনের সময় একটা সুন্দর কথা বলেছিলেন যে ভয়েও যেমন ছোঁয়াচে, সাহসও তেমনি ছোঁয়াচে। তো সেই ভয়ও যেমন ছোঁয়াচে, সাহসও তেমন ছোঁয়াচে। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ আপনার এগিয়ে আসা দেখে অন্যজনের ওই ছোঁয়াচে রোগটা ধরবে যে হ্যাঁ, তাহলে ওই স্যার যাচ্ছে, আমিও যাই। তাই প্লিজ আপনারা সবাই আসুন, দরকার পড়লে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসুন, দাদা ভাই বোন সবাইকে নিয়ে আসুন। আমি এমন অনেক স্যার ম্যাডামকে দেখেছি, এমন অনেক ম্যাডামকে দেখেছি যারা তাদের
2 বছরের ছেলে 3 বছরের ছেলে তাদেরকে নিয়ে আন্দোলনে এসে রাস্তায় শুয়ে আছে, পড়ে আছে। কিন্তু আমার চেনা জানা এই সাউথ 24 পরগনার বারাইপুর, সোনারপুর, সুভাষগ্রাম আপ টু বারাইপুর পর্যন্ত এইটুকু জায়গায় এখান থেকে যেতে আধ ঘন্টা 40 মিনিট টাইম লাগে, তারা কিন্তু যায় না। এবং গেলেও তারা সকালে যায়, সন্ধ্যাবেলা চলে আসে। এই ভিডিওটা হয়তো তারা দেখছে, তারা বুঝছেও, কিন্তু আশা করছি আগামী দিন স্যার ম্যাডামরা আপনারা এইরকম করবেন না। কারণ আন্দোলনটা একসাথে না লড়লে হবে না, এটা সিম্পল ব্যাপার। আন্দোলনে 100% লোক চাই, আন্দোলনে 100% লোক চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি না আসেন, আপনারা যদি ভাবেন যে আমি গিয়ে কি করব, ওরা তো যাচ্ছে, এই চিন্তা ভাবনাটা মানে সরিয়ে ফেলুন। আপনারা দেখুন যে উত্তরবঙ্গ থেকে, কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে, উত্তরবঙ্গ থেকে সেই সব স্যার ম্যাডামরা আসছে 24 ঘন্টা ট্রেন জার্নি করে সারাদিন জেনারেল কামরাতে। আর আপনারা এখান থেকে সাউথ 24 পরগনা, আমি বেসিক্যালি সাউথ 24 পরগনা স্যার ম্যাডামদের চিনি, তাই সাউথ 24 পরগনাটা নিয়ে বলছি। আমার চেনা জানা অনেক স্যার ম্যাডামরা আছেন যারা মানে 10টা 5টা ডিউটি করতে যায়, বেশিরভাগ টাইমই যায় না। আমি তাদেরকে চিনি, মুখ চিনি, ভালোভাবেই চিনি, তাদের সঙ্গে দেখা হয় আমাদের, কিন্তু তবুও তারা আন্দোলনে যায় না। আসলে ব্যাপারটা মানে আপনি যেটা ভাবছেন যে আন্দোলনটা কেউ না কেউ করবে, আন্দোলনটা চলে যাবে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। আন্দোলনটা ওই রকম ব্যাপার নয় যে কেউ না কেউ করবে চলে যাবে, এরকম ব্যাপার নয়। আন্দোলন, আপনি যদি না আন্দোলনে আসেন তাহলে আপনার দাবিটা কি করে পূরণ করছেন? আপনি কি বার্তা দিচ্ছেন সমাজকে? আপনার চাকরি গিয়েছে, আপনার সন্তানকে আপনি কি বার্তা দিচ্ছেন? যে অন্যজন আন্দোলন করছে, আমি বা ঘরে ঘরে শুয়ে এবিপি আনন্দে লাইভ দেখছি যে তারা কিভাবে মার খাচ্ছে, তারা কিভাবে আন্দোলনে মাটি কামড়ে রাত জেগে পড়ে বসে আছে। এই ধরনের মানসিকতা থেকে সরে আসুন প্লিজ স্যার ম্যাডামরা, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আপনারই তো লড়াই, আপনার তো চাকরির লড়াই, আপনার জীবন জীবিকার লড়াই, তো সেই লড়াইয়ে আপনি কেন এগিয়ে আসবেন না? আপনি অন্যের উপরে এই চিন্তাটাকে ছেড়ে দিয়েছেন যে ওরা লড়লে আমাদের হয়ে যাবে। শুধু জাস্ট আপনি যান পিটিশনারদের কাছে, গিয়ে সাইন করে। আমি নিজে সাউথ 24 পরগনার সেকেন্ড দিন যেদিন পিটিশনার সিগনেচার হচ্ছিল সেখানে ছিলাম, দেখলাম যে কত নতুন মুখ, আমি তাদেরকে চিনিই না, তাদেরকে জানি না। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি আপনি সাউথ 24 পরগনার? বলছে হ্যাঁ সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনার, অথচ আমি তাদেরকে চিনি না, কোনো দিন তারা আন্দোলনে আসেনি, কোনো দিন আন্দোলনে আসেনি। তারা সব কিছু দেখে, ফেসবুকে নোটিফিকেশান তাদের যায়, তারা সব কিছুই দেখে, তারা কি কি ডেটা সাবমিট করা হচ্ছে, সমস্ত কিছু জিনিস ইনফরমেশান নেওয়ার জন্য তারা ফেসবুকটাকে ইউজ করে। আর আন্দোলনের সময় খুব সুন্দর করে তারা এবিপি আনন্দ চালিয়ে দিয়ে দেখতে থাকে। কিন্তু যে সকল স্যার ম্যাডামরা কসবাকাণ্ডের দিন যারা মার খেয়েছিলেন, আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, আমার চেনা জানা ধীতিশ স্যারের এখনও পর্যন্ত লাল হয়ে আছে পা থেকে শুরু করে, এখনও পর্যন্ত বিভিন্ন স্যার ম্যাডামদের মানে হাত নখ ফেটে গিয়েছে, সেই নখ ফাটা অবস্থায় তারা তার পরের দিন শিয়ালদা থেকে মিছিলে হেঁটেছিল, এবং তারপরে যত আন্দোলন হয়েছে তারা এসছে। তাহলে আপনার লড়াইটা শুধু এনাদের ভাগের উপর ছেড়ে দেবেন না প্লিজ স্যার ম্যাডামরা, আপনার লড়াইটা এদের উপর ভাগের উপর ছেড়ে দেবেন না। আপনি এলে এরা আরো সাহস পাবে। হ্যাঁ, এরা লড়ছে, আগামী দিনেও লড়বে, আপনার জন্যই লড়বে, এবং সবচেয়ে বড় কথা সে তার নিজের জন্য লড়ছে। কিন্তু আপনি আসুন আন্দোলনে, আপনি না এলে এই আন্দোলনটা আরো শক্তিশালী হবে না, আপনি না এলে এই আন্দোলনটা আরো তীব্রতর হবে না। মার সে যেমন খাচ্ছে, আপনাকেও সামনে এগিয়ে যেতে হবে। আমরা মাত্র কয়েকজন নিয়ে গিয়েছিলাম কসবা কাণ্ডে, আমাদের কসবা যে অভিযানটা ছিল, কসবা ডিআই অফিস, সেখানে কিন্তু বেশি জন ছিল না, মাত্র খুব বেশি হলে 500 থেকে 1000 জন, তাও নয় 800-700 জন এইরকম ক্যান্ডিডেট ছিল, এইরকম টিচাররা ছিলেন। বেশিরভাগ জনই তো ওই দিন অন্য জেলায় অন্য ডিআই অফিসে কর্মসূচি ছিল। কিন্তু আমি দেখলাম যে আমার চেনা জানা কিছু জন স্যার ম্যাডাম একদম তীব্রতার সাথে আন্দোলনের সামনে দিয়ে নেতৃত্ব দিয়েছেন, সামনের সারি দিয়ে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এমন অনেকজনকে দেখেছি যারা পিছন দিয়ে চলে এসছে, যারা অতটা দূর পর্যন্ত যায়নি। দেখুন, এইরকম যদি করেন তাহলে পুলিশ প্রশাসন কিন্তু সাহস পেয়ে যাবে, এবং তারা কিন্তু একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করবে যে এদের মধ্যে একটা ভাঙন ধরে গেছে, এদের মধ্যে নিজেদের মধ্যে ঐক্যতাটা নেই, তাহলে কিন্তু আর মানে তারা অতটা আমাদেরকে ছাড় দেবে না, বা তারা তাদের বল প্রয়োগ করতে সাহায্য করবে। তাই বলছি, আপনারা আগামী দিনে কালকে আন্দোলনে আসুন। কালকের আন্দোলনে আশা করছি না, মানে এরকম আশা করছি না যে পুলিশ বাধা দেবে, সেই রকম কোনো ইনফরমেশন আপাতত আমাদের নেই। পুলিশ বাধা দেবে না, কিন্তু যদি দেয় আমরা কোনোভাবেই পিছু হটবো না। আমরা সবাই একসাথে ছিলাম, একসাথে আছি এবং একসাথে থাকবো। এই মানসিকতা নিয়ে আপনারা আসুন। বিশেষ করে যারা দক্ষিণ 24 পরগনার বহু দূরে আছেন, সাগর, নামখানা, তারপর গোসাবা,
এই জাতীয় দূরবর্তী যে জায়গার যে সমস্ত স্যার ম্যাডামরা আসেন তাদেরকে বলবো আপনারা সকাল সকাল বেরিয়ে যান এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, ছাতা, এখন যখন তখন বৃষ্টি হতে পারে, ছাতা, কিছু পলিথিন রাখবেন, প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য মোবাইল টোবাইল এগুলো যাতে ভিজে না যায়, এবং তার সাথে সাথে একটা বসার জায়গা, বেড কভার, এইগুলো নিয়ে অবশ্যই আসবেন। আপনাদের এই আন্দোলন আপনারা যদি সশরীরে অংশগ্রহণ করেন তবেই এই আন্দোলন সার্থকতা লাভ করবে। এর বেশি কিছু আর বলছি না। আর আন্দোলনের এই যে জায়গা, এখান থেকে এখানে হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে হয়ে যাচ্ছে, এটা নিয়ে তো আমি ক্লারিফিকেশান দিলাম। বিভিন্ন রকম একটা যখন সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত নিতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা হয়। সেই সমস্যাগুলোকে আমরা যখন সর্ট আউট করার চেষ্টা করি, যে দেখি না ওই জায়গাটাতে আর করা যাচ্ছে না, এই সমস্যাটা অ্যারাইজ করছে ওখানে, তাই আমরা সেই জায়গাটা চেঞ্জ করি। আবার ফের যখন নতুন জায়গা হয়, এইভাবে নতুন কোনো সমস্যা এলে সেটা চেঞ্জ করি। এবং এটাই হলো গণতান্ত্রিক পদ্ধতিতে এটাই হওয়া উচিত। নইলে কেউ যদি মনে করে যে আমি একাই শের, ওয়ান ম্যান আর্মি, তাহলে আমি যেখানেই আন্দোলনে ডেকে দিলাম সেইখানেই আন্দোলন হবে। কিন্তু আমরা এটা করছি না। আমরা এটা বিভিন্ন জনের সাথে আলোচনা করছি। বিভিন্ন কোর কমিটির মেম্বার আছে, এক এক দিন 2 থেকে 2.5 ঘন্টা ধরে মিটিং হচ্ছে, 3 ঘন্টা ধরে মিটিং হচ্ছে, এবং ডিস্ট্রিক্টের যারা কোঅর্ডিনেটর আছে তাদের সঙ্গে মিটিং হচ্ছে। তারা চাইছে ডিস্ট্রিক্টের যারা পিটিশনার কোথায় আন্দোলনটা করলে সুবিধা হয়, বা এইখানে আন্দোলন করলে নতুন কি সমস্যা হতে পারে, এই জাতীয় জিনিসগুলো নিয়ে ভেবে চিন্তে আমরা করছি। মানে আপনাদের মধ্যে ইনস্ট্যান্ট যে ভাবনাটা আসছে, আমরা সেটা নিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে মিটিং করছি। এই নয় যে আমরা বিরাট কিছু জানি, কিন্তু মিটিং করে বিভিন্ন জনের থেকে আমরা বিভিন্ন তথ্য কালেক্ট করছি, যে এখানে এই সমস্যা হতে পারে, এখানে ওই সমস্যা হতে পারে, বা এখানে এটা সুবিধাও হতে পারে, ওটা সুবিধাও হতে পারে, এবং সব কিছু ভেবে চিনতে আমরা কালকের আন্দোলনের ডাকটা দিয়েছি ওখানে। কারণ বিভিন্ন রকমের সমস্যা আছে। জাতীয় স্বার্থে আমরা যে ন্যাশনাল হাইওয়ে সেটা অবরোধ করতে পারি না, বা সেটাতে মিছিল করার কোনো এখন এই ব্যাপারটা অ্যান্টি গভর্নমেন্ট হয়ে যাবে, এখন দেশদ্রোহী তকমা চলে আসবে যে এইরকম একটা ব্যাপার। তো আমরা সেটা করতে পারি না। তার জন্য আমরা কালকে যেহেতু মক ড্রিল আছে, তো সেই জন্য আমরা আন্দোলনটা এখানে করতে বাধ্য হয়েছি। তো আপনারা আসুন, পৃথিবীর যে প্রান্তে, মনে রাখবেন কিছু না করার থেকে, মোটে কিছু না করার থেকে কিছু করা, সেটাই শ্রেয়। তো পৃথিবীর যে প্রান্তে আন্দোলন হোক না কেন, সেই আন্দোলন সফলতা এনে দেবে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যদি আওয়াজ তোলেন, সেই আওয়াজ পৌঁছে যেতে বাধ্য, সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সেটা বিকাশ ভবন হোক, দিল্লি হোক, মুম্বাই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, বেরিয়ে চলে যাবে। আপনারা দেখেছেন যে বিশ্বের এমন এমন জায়গা আছে, এমন এমন দেশ আছে যারা অপরিচিত দেশ, সেই অপরিচিত দেশের যদি একটা আন্দোলন তীব্রতর হয়, সেটা কিন্তু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। তাই আন্দোলন তীব্রতর হলে দেশ, জায়গা, সময় এগুলো কোনো ম্যাটার নয়, আন্দোলন ছড়িয়ে যেতে বাধ্য, দাবি আদায় হতে বাধ্য। পৃথিবীর ইতিহাসে এমন উদাহরণ ভুরি ভুরি আছে যেখানে শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায় সম্ভব হয়েছে। তাই আন্দোলনটাকে, আমি তো মনে করি আরেকবার পরীক্ষা দেওয়ার থেকে আন্দোলন করাটা অনেক অনেক সহজ কাজ। আপনারা কারা কারা এটা মনে করেন, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আন্দোলনের থেকে, পরীক্ষা দেওয়ার থেকে আন্দোলনটা অনেক সহজ কাজ, এবং আন্দোলনটা আমরা সেটা চালিয়ে যাব। কারণ একবার পরীক্ষা দিয়ে আমরা কিন্তু যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি। তাই সেই চাকরি অত সহজে চলে যেতে দেব না। ধন্যবাদ, কালকে দেখা হচ্ছে।